গ্রিনল্যান্ডে পৌঁছেছেন ইউরোপের ৬টি দেশের সেনারা। যৌথ মহড়ায় অংশ নিতে বৃহস্পতিবার গ্রিনল্যান্ডের রাজধানীতে পৌঁছান তারা। দ্বীপটির নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আশ্বস্ত করতে ডেনমার্ক ও তার মিত্ররা এই পদক্ষেপ নিয়েছে। এই দলে যুক্তরাজ্য, জার্মানি, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড ও নেদারল্যান্ডসের সেনারা রয়েছেন। সুমেরু অঞ্চলের এই দ্বীপ নিয়ে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের কর্মকর্তাদের মধ্যে বুধবার একটি বৈঠক হয়। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট এক ব্রিফিংয়ে বলেন, বৈঠকটি ছিল ফলপ্রসূ। একই সাথে সতর্ক করে বলা হয়েছে, গ্রিনল্যান্ডে ইউরোপীয় সেনা পাঠানো হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বিষয়ে অবস্থানে কোনো প্রভাব পড়বে না। এদিকে ফ্রান্স খুব শিগগিরই গ্রিনল্যান্ডে আরও সেনা পাঠাবে বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। নতুন বৎসর শুরুর উপলক্ষে সেনা সদস্যদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে ম্যাক্রন বলেন, গ্রিনল্যান্ডে ফরাসি সেনাদের একটি দল এরই মধ্যে অবস্থান করছে। আগামী কয়েকদিনের মধ্যে ওই বাহিনীকে স্থল, আকাশ ও সমুদ্রপথে অতিরিক্ত সামরিক সক্ষমতা দিয়ে আরও শক্তিশালী করা হবে। তিনি আরও জানান, ইউরোপীয় সামরিক মহড়ার অংশ হিসেবেই এসব ফরাসি বাহিনী গ্রিনল্যান্ডে মোতায়েন করা হচ্ছে। এদিকে গ্রিনল্যান্ডে সামরিক সরঞ্জাম ও সেনা মোতায়েন শুরু করেছে ডেনমার্কও। আর্কটিক দ্বীপটির কৌশলগত গুরুত্ব বৃদ্ধি এবং ট্রাম্পের নতুন বক্তব্যের প্রেক্ষাপটে এই পদক্ষেপ নিচ্ছে দেশটি। ড্যানিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, একটি অগ্রবর্তী সামরিক কমান্ড ইউনিট এরই মধ্যে গ্রিনল্যান্ডে পাঠানো হয়েছে, যার সম্ভাব্য বৃহত্তর ড্যানিশ এবং মিত্র বাহিনীর আগমনকে সামনে রেখে লজিস্টিক সহায়তা এবং অবকাঠামো প্রস্তুত করছে। তাদের দায়িত্বের মধ্যে রয়েছে সরবরাহ লাইন এবং স্থাপনাগুলো যুদ্ধের জন্য প্রস্তুত ও উপযোগী করা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন ভেনেজুয়েলা বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো। বৃহস্পতিবার হোয়াইট হাউসে তিনি ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেন। নতুন বছর পরে হোয়াইট হাউস থেকে বেরিয়ে মাচাদো সাংবাদিকদের বলেন, তিনি ট্রাম্পের হাতে নোবেল শান্তি পুরস্কারের পদক তুলে দিয়েছেন। ট্রাম্পের প্রতি ভেনেজুয়েলার জনগণের বিশ্বাস এবং কৃতজ্ঞতা থেকেই তিনি এই বিপুল সম্মানসূচক উপহার দিয়েছেন। এদিকে ট্রাম্প এই পদক পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃতজ্ঞতা জানিয়েছেন। এক পোস্টে তিনি বলেন, এই পুরস্কার পারস্পরিক শ্রদ্ধার চমৎকার নিদর্শন। এই ঘটনা দুই দেশের রাজনৈতিক সম্পর্ক এবং ভেনেজুয়েলার ভবিষ্যৎ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে, যেখানে ট্রাম্পের ভূমিকাকে মাচাদো নিজ দেশবাসীর স্বাধীনতার প্রতি সহায়তা হিসেবে দেখাতে চেয়েছেন। ভেনেজুয়েলার সাথে সংশ্লিষ্ট আরও একটি তেলবাহী ট্যাঙ্কার ক্যারিবীয় সাগরে জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। মার্কিন সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড জানায়, ভেরানিকা নামের জাহাজটি কোনো প্রতিরোধ ছাড়াই আটক করা হয়। কমান্ডের দাবি, নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজ চলাচলের ওপর ট্রাম্প প্রশাসনের যে কোয়ারেন্টাইন আরোপিত হয়েছে সেটি অমান্য করেই ট্যাঙ্কারটি চলছিল। এক বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলা থেকে যে তেল রপ্তানি হবে তা অবশ্যই আইনসম্মত ও যুক্তরাষ্ট্রের অনুমোদিত প্রক্রিয়ায় হতে হবে। মার্কিন কর্মকর্তারা জানান, গত ডিসেম্বর থেকে ভেনেজুয়েলার তেল পরিবহনের সাথে যুক্ত জব্দের একটি ষষ্ঠ ঘটনা। এদিকে ভেনেজুয়েলার তেল বাণিজ্যের সাথে যুক্ত আরও অনেক ট্যাঙ্কার জব্দ করতে আদালতের অনুমতি নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য মিনেসোটায় অভিবাসন কর্মকর্তাদের বিরুদ্ধে চলা সাধারণ মানুষের বিক্ষোভ দমাতে সামরিক বাহিনী মোতায়েনের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সামরিক বাহিনী মোতায়েন করতে ইনসারেকশন অ্যাক্ট প্রয়োগের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের সর্বশেষ হুমকি আসার কয়েক ঘন্টা আগে মিনিয়াপোলিসে এক ভেনেজুয়েল ব্যক্তিকে গুলি করে এক অভিবাসন কর্মকর্তা। সরকারের তরফ থেকে বলা হচ্ছে, এজেন্টরা তার গাড়ি থামাতে গেলে তিনি পালানোর চেষ্টা করছিলেন এবং ওই ব্যক্তি পায়ে গুলিবিদ্ধ হন। মিনিয়াপোলিসে ইতিমধ্যে ৩,০০০ ফেডারেল কর্মকর্তা পাঠিয়েছেন ট্রাম্প। সামরিক বাহিনীর স্টাইলে ছদ্মবেশে শহরে টহল দিচ্ছেন তারা। এদিকে এই বিক্ষোভের পর থেকে এজেন্টরা অভিবাসী ও বিক্ষোভকারীদের গ্রেপ্তার করেছে। গত সপ্তাহে মিনিয়াপোলিসে ৩৬ বছর বয়সী মার্কিন নাগরিক রেনি গুডকে এক কর্মকর্তা গুলি করে হত্যা করেন। এরপরই সেখানকার বাসিন্দাদের সাথে ফেডারেল কর্মকর্তাদের সংঘর্ষ হয়। ইউক্রেন যুদ্ধের অবসানে সম্ভাব্য শান্তি চুক্তি অগ্রসর না হওয়ার জন্য রাশিয়াকে নয়, বরং ইউক্রেনকেই দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন। ওই মন্তব্য সরাসরি ইউরোপীয় মিত্রদের অবস্থানের সাথে সাংঘর্ষিক, কারণ ইউরোপীয় মিত্ররা বারবারই দাবি করে আসছে যে রাশিয়ার যুদ্ধ শেষ করার কোনো আগ্রহ নেই।
ট্রাম্প বলেছেন, প্রায় 4 বছর ধরে চলা ইউক্রেনে আগ্রাসন শেষ করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রস্তুত। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সেক্ষেত্রে তুলনামূলকভাবে কম অনাগ্রহী। তিনি আরও বলেছেন, তিনি মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন চুক্তি করতে প্রস্তুত, কিন্তু ইউক্রেন ততটা প্রস্তুত নয়। রাশিয়া বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, তারা এক ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করছে। ওই কূটনীতিককে গুপ্তচর বৃত্তির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ব্রিটেনের চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করেছে। দূতাবাসের এক কূটনীতিক যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থার সদস্য বলে রুশ কর্তৃপক্ষের কাছে তথ্য রয়েছে। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওই ব্যক্তির স্বীকৃতি বাতিল করা হচ্ছে। তাকে 2 সপ্তাহের মধ্যে রুশ ফেডারেশন ত্যাগ করতে হবে। ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা ঠেকিয়েছে সৌদি আরব, ওমান ও কাতার। গালফ অঞ্চলের এই 3 দেশের কূটনৈতিক তৎপরতায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলা পরিকল্পনা থেকে সরে এসেছেন বলে জানিয়েছেন সৌদির এক কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক সেই কর্মকর্তা বার্তা সংস্থা AFP-কে জানান, গালফ অঞ্চলের 3 দেশ শেষ মুহূর্তে কূটনৈতিক তৎপরতা চালিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে হামলা থেকে বিরত রাখতে সমর্থন হন। দেশগুলো ট্রাম্পকে সতর্ক করে জানায়, ইরানে হামলা চালালে মধ্যপ্রাচ্যের অস্থিরতা দমন কঠিন হয়ে পড়বে। এরই মাঝে ইরানের পাল্টা হামলার শঙ্কায় কাতারের আল উয়েদ বিমান ঘাঁটি থেকে কিছু মার্কিন সেনা সরিয়ে নেওয়া হয়। একই সাথে সৌদি ও কুয়েতে অবস্থিত দূতাবাসকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে গেল 28 ডিসেম্বর থেকে ইরানে বিক্ষোভ শুরু হয়। এই বিক্ষোভ দমনে ব্যাপক কঠোর অবস্থানে যায় দেশটির নিরাপত্তা বাহিনী, যার সহিংস রূপ কেড়ে নেয় হাজারো মানুষের প্রাণ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে হুমকি দিয়েছে ইরান। 2024 সালে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় ট্রাম্পকে হত্যা চেষ্টার ভিডিও ক্লিপ সম্প্রচার করে বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এই হুমকি দেওয়া হয়। টেলিভিশনে গুলির ঘটনার ওই ভিডিও দেখে বলা হয়, এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না। বৃহস্পতিবার ফরাসি বার্তা সংস্থা AFP এক প্রতিবেদনে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমে ট্রাম্পকে হত্যার ইঙ্গিত দিয়ে ওই বার্তা প্রচার করা হয়েছে বলে জানিয়েছে। এতে বলা হয়েছে, 2024 সালের 13 জুলাই পেনসিলভেনিয়ার বাটলারে নির্বাচনী সমাবেশে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালান এক বন্দুকধারী। কান ছুঁয়ে পাশ দিয়ে গুলি চলে যাওয়ায় অল্পের জন্য রক্ষা পেলেও জখম হন তিনি। হামলার পর রক্তাক্ত অবস্থায় মঞ্চ থেকে নেমে রিপাবলিকান এই নেতা মুষ্টিবদ্ধ হাত উঁচু করে ধরেন। গত 2 সপ্তাহের বেশি সময় ধরে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ চলছে। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ শুরুর পর দেশটিতে একাধিকবার সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের হস্তক্ষেপের হুমকির জবাবে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে গুলির ঘটনার দৃশ্য দেখে তাকে হুমকি দেওয়া হয়েছে। গত বছরে ইরানের পারমাণবিক স্থাপনায় চালানো বিমান হামলাকে বড় সামরিক সাফল্য হিসেবে তুলে ধরেছিল ট্রাম্প প্রশাসন। ওই অভিযানে যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী 14টি বোমা ফেলা হয়। এছাড়াও অভিযানের সহায়তা করতে বহু যুদ্ধ বিমান, জ্বালানি সরবরাহকারী বিমান এবং অন্যান্য সহায়ক বিমান অংশ নেয়। এখন আবার ইরানে হামলার হুমকি দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্র কেমন অস্ত্র ব্যবহার করতে পারে তা নিয়ে জল্পনা কল্পনা চলছে বিশ্লেষকদের মাঝে। সৃষ্টি ঘটকের রিপোর্ট। ইরানে যুক্তরাষ্ট্রের গত বছরের হামলায় B-2 বোমারু বিমান প্রধান ভূমিকা রাখলেও এবার ভিন্ন ধরনের অস্ত্র ব্যবহারের সম্ভাবনা বেশি বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, IRGCর আঞ্চলিক সদর দপ্তর ও ঘাঁটিতে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যেতে পারে। এসব ক্ষেপণাস্ত্র সাবমেরিন বা যুদ্ধজাহাজ থেকে ইরানের উপকূলের অনেক দূর থেকে নিক্ষেপ করা সম্ভব। এতে মার্কিন সেনাদের ঝুঁকি কম থাকে। আরেকটি বিকল্প হলো জ্যাসম নামের দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র। এতে শক্তিশালী বোমা থাকে এবং এটি বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান থেকে নিক্ষেপ করা যায়। ড্রোন ব্যবহারের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। তবে স্বল্প পাল্লার বোমা ফেলে চালিত বিমানের হামলা ঝুঁকিপূর্ণ বলে মনে করা হচ্ছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরী কাছাকাছি অবস্থানে নেই। ফলে দ্রুত হামলা চালাতে হলে পারস্য উপসাগরীয় অঞ্চলের ঘাঁটি বা আরও দূরের ঘাঁটি থেকে অভিযান চালাতে হতে পারে। গত গ্রীষ্মে B-2 বোমারু বিমানগুলো যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্য থেকে টানা উড়াল দিয়ে ইরানে হামলা চালিয়েছিল। মাঝপথে আকাশে জ্বালানি নেওয়া হয়েছিল। একইভাবে অন্যান্য যুদ্ধ বিমানও আকাশে জ্বালানি নিয়ে অভিযান চালাতে পারে। বিশ্লেষকদের মতে, যদি জ্বালানি সরবরাহকারী বিমানের বড় ধরনের চলাচল বা B-2 বোমারু ও F-15 স্ট্রাইক ইগলের মতো বিমান ইরানের কাছাকাছি ঘাঁটিতে সরানো হয়, তাহলে সেটি আসন্ন হামলার ইঙ্গিত হতে পারে।
ইরানে নতুন কোনো হামলা হলে তা সীমিত সময়ের হলেও এর প্রভাব রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক দিক থেকে সুদূর প্রসারী হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সৃষ্টি ঘটক, ৭১। বিশ্বজুড়ে আলোচিত নাম বুলগেরীয় রহস্যবাদী বাবা ভাঙ্গা, যার ভবিষ্যৎবাণী এরই মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছিল। এবার যুদ্ধ নিয়ে বাবা ভাঙ্গার বাণী যেন বছরের শুরু থেকে দৃশ্যমান। বিস্তারিত আরাফাত ইসলামের রিপোর্টে। বছরের শুরুতেই বিশ্বজুড়ে অস্থিরতা। নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের তুলে নেয়া, ইরানের নজিরবিহীন বিক্ষোভ কিংবা ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের আকাঙ্ক্ষা, সব মিলিয়ে উত্তেজনাকর একটি বছর যে হতে যাচ্ছে 2026 তা আন্দাজ করাই যায়। 2026 যে যুদ্ধের বছর হতে পারে তা অনেক আগেই বলে গেছেন বিশ্বের অন্যতম রহস্যময় এক নাম বাবা ভাঙা, যার আসল নাম ভাঙ্গেলিয়া পান্দেভা গুশতেরোভা। দৃষ্টিহীন এই মানবীর অতিমানবীয় গুণ তিনি বলতে পারতেন কি ঘটতে চলেছে সামনের দিনে। 1989 সালের বার্লিন প্রাচীরের পতন থেকে শুরু করে করোনা ভাইরাস মহামারী সবই নাকি জানিয়ে গেছেন তিনি। তাই তো 1996 সালে মারা গেলেও তার ভবিষ্যৎবাণী আজও আলোচনার কেন্দ্রবিন্দুতে। বলকানের নস্ট্রাদামুস খ্যাত ভাঙা তার ভবিষ্যৎবাণীতে বলেছিলেন 2026 সালেই নাকি তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা রয়েছে, যার অনেক কিছুই বছরের শুরু থেকেই লক্ষণীয় বিশ্বজুড়ে। বিশেষজ্ঞদের মতে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এই ভবিষ্যৎবাণী অনেকের কাছেই উদ্বেগজনক। চীন এবং তাইওয়ান ইস্যু, মধ্যপ্রাচ্যের অস্থিরতা, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা কিংবা নতুন করে সৃষ্ট যুক্তরাষ্ট্র ইউরোপ সংকট, সব মিলিয়ে বিশ্ব রাজনীতি নিঃসন্দেহে এক অস্থির সময় পার করছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য মিররের দাবি, শুধুই যুদ্ধের কথাই নয়, বাবা ভাঙা বলেছেন এবছর মানব জাতির ইতিহাসে প্রথমবারের মতো ভিনগ্রহী প্রাণীর সাথে নাকি ঘটতে পারে যোগাযোগ। তিনি সতর্ক করেন একটি বিশাল ভিনগ্রহী মহাকাশযান পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকতে পারে, তবে সেই ভিনগ্রহী প্রাণীদের উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার কিছুই বলেননি। তবে বাস্তবে বাবা ভাঙার বাণীর থেকেও বর্তমান বিশ্ব নেতাদের ক্ষমতার দাপট, দখলদারিত্বের ভাবনা উত্তাল করে তুলেছে বিশ্ব রাজনীতিকে। তাই তো এবার দেখার বিষয়, পৃথিবীতে শান্তি ফিরবে নাকি কঠিন সেই ভবিষ্যৎবাণীর বাস্তবতা দেখবে গোটা দুনিয়া। আরাফাত ইসলাম, ৭১। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে আবারও ক্রেন দুর্ঘটনায় অন্তত 2 জন নিহত হয়েছেন, এতে আরও অন্তত 5 জন আহত হয়েছেন। এর আগে বুধবার একদিন আগেই দেশটির উত্তর পূর্বাঞ্চলে একটি ক্রেন পড়ে যাওয়া ট্রেন দুর্ঘটনায় 32 জনের মৃত্যু হয়, এতে 2 দিনে মোট 34 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সাখন প্রদেশে ঘটে যাওয়া সর্বশেষ দুর্ঘটনাতে একটি এলিভেটেড হাইওয়ে নির্মাণে ব্যবহৃত ক্রেন ভেঙে নিচের সড়কের ওপর পড়ে। পুলিশের এক কর্মকর্তা জানান এই ঘটনায় আরও অন্তত 5 জন আহত হয়েছেন। থাইল্যান্ডের পরিবহন মন্ত্রী স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন একদিনের ব্যবধানে ঘটে যাওয়া এই 2 প্রাণঘাতী দুর্ঘটনার সাথে একই নির্মাণ প্রতিষ্ঠান জড়িত। এই প্রতিষ্ঠানের নাম ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট। বুধবার উত্তর পূর্বাঞ্চলের নাখন রাজাসিমা প্রদেশে চীনের সাহায্যে নির্মিত উচ্চগতির রেল প্রকল্পের একটি অংশ নির্মাণের সময় ওই প্রতিষ্ঠানে ব্যবহৃত একটি বিশাল ক্রেন ভেঙে পড়ে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে বৃহস্পতিবারের দুর্ঘটনাটি প্যারিস ইন গার্ডেন হোটেলের সামনে ঘটেছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থানকারী 4 জন নভোচারী বুধবার নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন। তাদের মধ্যে একজন নভোচারী গুরুতর অসুস্থ ছিলেন। মূলত এই কারণে নির্ধারিত সময়ের কয়েক সপ্তাহ আগেই তারা ISS-এ নিজেদের মিশন শেষ করতে বাধ্য হয়েছেন। নাসার ইতিহাসে কোনো নভোচারীর স্বাস্থ্যজনিত কারণে নির্ধারিত সময়ের আগে মিশন শেষ করার ঘটনা এটি প্রথম। গোপনীয়তা রক্ষার্থে নাসার কর্মকর্তারা অসুস্থ নভোচারীর পরিচয় বা তার অসুস্থতার ধরন প্রকাশ করেননি। নভোচারীদের ফিরে আসার মুহূর্ত নাসা স্পেস এক্স নিজেদের ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করেছে। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে